নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা একটি উপন্যাস আঙুল কাটা জগলু, আজকের দ্বিতীয় পর্ব। স্লিপিং গাউন এবং পাইপ, এই দুটি বস্তু বাংলাদেশ থেকে উঠে গেছে বলে আমার ধারণা। এই দুই বস্তু এখন শুধু সিনেমায় দেখা যায়। নায়িকার বড়লোক বাবারা স্লিপিং গাউন পরে ঠোঁটে পাইপ নিয়ে চিবিয়ে চিবিয়ে ড্রাইভার জাতীয় কারো সঙ্গে কথা বলেন যে তার মেয়ের প্রেমে পড়েছে। তুমি কি জানো আমার বংশগৌরব? তুমি বামন হয়ে চাঁদে হাত দিতে চাও, এত তোমার স্পর্ধা। তুমি আমার খানদান ধুলায় লুটিয়ে দিতে চাও, ইত্যাদি ইত্যাদি। খালু সাহেব খানদানি বংশের একজনের মতোই আমার সঙ্গে কথা বলা শুরু করলেন। কি চাও? আমি বিনীতভাবে বললাম, কিছু চাই না খালু সাহেব। কিছু চাও না? এদিকে বিছানা বালিশ নিয়ে উপস্থিত হয়েছ। বিছানা বালিশ না খালু সাহেব, শুধু একটা স্যুটকেস। স্যুটকেসটা নিয়েই বা এসেছো কেন? আমি তো তোমাকে বলেছি এ বাড়ি তোমার জন্য আউট অফ বাউন্ড এরিয়া, বলেছি না? জি, বলেছেন। তুমি আমার ছেলের মাথা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছ, এটা জানো? আমি জবাব দিলাম না। খালু সাহেবের রাগ বাড়ছে। কারোর রাগ যখন চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে তখন চুপ করে থাকলে চক্রবৃদ্ধিটা কেটে যায়। তুমি যেভাবে স্যুটকেস বগলে নিয়ে ঢুকেছ ঠিক সেইভাবে স্যুটকেস বগলে নিয়ে চলে যাবে, ডাইনে বামে তাকাবে না। রিকশা ছেড়ে দিয়েছি যে খালু সাহেব, বাইরে বৃষ্টি, এখন যাই কিভাবে? রোদ বৃষ্টি তোমার জন্য কোনো ব্যাপার না, তুমি ভিজতে ভিজতে চলে যাবে এবং এখনই তা করবে। দিস ইজ অ্যান অর্ডার। বাদলের কাছে স্যুটকেসটা রেখে চলে যাই, স্যুটকেসে দামি কিছু জিনিস আছে। তোমার স্যুটকেসে যদি কোহিনূর হীরাও থাকে, আই ডোন্ট কেয়ার, গো গো। আমি খালু সাহেবের দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে বললাম, ঠিক আছে খালু সাহেব, আমি চলে যাচ্ছি। যাবার আগে আপনার সম্পর্কে একটা প্রশংসাসূচক কথা বলে যেতে চাই, যদি অনুমতি দেন। খালু সাহেব বিস্মিত হয়ে বললেন, প্রশংসাসূচক কী কথা? আপনি আমার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন, রাগারাগিও করলেন, কিন্তু সবই করলেন পাইপ মুখে রেখে। একবারও ঠোঁট থেকে পাইপ পড়ে গেল না। এটা কিভাবে করলেন? ভালো প্র্যাকটিস ছাড়া এটা সম্ভব না। খালু সাহেব মুখ থেকে পাইপ হাতে নিলেন, গলার স্বর এক ধাপ নামালেন, সেই সঙ্গে চোখের দৃষ্টি কিছুটা সানিয়ে নিয়ে বললেন, হেমো, তোমার স্বভাব আমি জানি। তুমি জটিল কথাবার্তার সময় উদ্ভট কিছু কথা বলে বক্তার কনসেন্ট্রেশন নষ্ট করে দাও, তাকে কনফিউজ করো। আমাকে নিয়ে এই খেলাটা খেলবে না। জি আচ্ছা। একজন বাবা যখন দেখে তার অতি বুদ্ধিমান একটি ছেলে কারো পাল্লায় পড়ে ভেজিটেবল হয়ে গেছে, তখন সেই বাবার কেমন লাগে তুমি বুঝবে না। তুমি কি জানো এখন বাদলকে একজন সাইকিয়াট্রিস্ট দেখছে? জানি না তো। প্রফেসর শামসুল আলম, ঢাকা মেডিকেল কলেজের সাইকিয়াট্রির বিভাগের প্রধান, বাদলকে এখন দেখছেন। বাদলের কিছুটা উন্নতিও হয়েছে। এই অবস্থায় আমি চাই না বাদল আবার তোমার পাল্লায় পড়ুক। বাদলের কিছু উন্নতি হয়েছে? অবশ্যই হয়েছে। উনি কি বাদলের মাথা থেকে গানটা বের করতে পেরেছেন? খালু সাহেব বিস্মিত হয়ে বললেন, বাদলের মাথা থেকে গান বের করা মানে কি? তার মাথায় কি গান? জটিল একটা গান তার মাথায় অনেক দিন থেকে ঘুরপাক খাচ্ছে, ক্রমাগত বেজেই যাচ্ছে। আমার ধারণা মূল কালপ্রিট ওই গান। প্রফেসর সাহেব যদি কোনো মতে বড়শি দিয়ে ওই গান বের করে নিয়ে আসতে পারেন তাহলেই কেল্লা ফতে। বাদল ভেজিটেবল অবস্থা থেকে বের হয়ে যেত। খালু সাহেব হতভম্ব গলায় বললেন, গানের কথা তো কিছুই জানি না। আমি বললাম, বৃষ্টিটা এখন মনে হয় একটু কম। খালু সাহেব, আমি তাহলে যাই, রাস্তার মোড় থেকে একটা রিক্সা নিয়ে নেব। দাঁড়াও দাঁড়াও, গানের ব্যাপারটা আগে ফয়সলা করি, তারপর যাবে। গানের ব্যাপারটা তো খালু সাহেব চট করে ফয়সলা করা যাবে না, দেরি হবে, তখন রিক্সা পাওয়া যাবে না। ঝড় বৃষ্টির রাতে এমনিতেই রিক্সা থাকে না। দেরি হলে থেকে যাবে, এসো আমার ঘরে।
আমি একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলাম। খালু সাহেব পাইপ মুখ থেকে খুলে হাতে নেওয়ার পর থেকে মোটামুটি স্বাভাবিক গলায় কথা বলছেন। কথা বলার ভঙ্গির সঙ্গে পোশাকের সম্পর্ক নিয়ে কোনো গবেষণা হয়েছে কিনা কে জানে। ছোটোখাটো একটা গবেষণা হতে পারে। যে চশমা পরে সে চোখে চশমা থাকা অবস্থায় কিভাবে কথা বলে এবং না থাকা অবস্থায় কিভাবে কথা বলে টাইপ গবেষণা। খালু সাহেব, বলো। আমি চট করে সুটকেসটা বাদলের ঘরে রেখে আসি, 1 মিনিট লাগবে। যাও, রেখে আসো। ওর সঙ্গে কথা বলবে না। অবশ্যই কথা বলবো না। বাদল পদ্মাসনের ভঙ্গিতে খাটে বসে আছে। বিশেষ কোনো যোগাসন নিশ্চয়ই। হুম শব্দ করে নিঃশ্বাস নিচ্ছে এবং শুন শব্দ করে ফেলছে। যোগাসনের ব্যাপারগুলো নিঃশব্দে হয় বলে জানতাম, এই প্রথম হুম শুন সিস্টেম দেখলাম। বাদল চোখ মেলে আমাকে দেখেই চোখ বন্ধ করে ফেলল। তার মুখ ভর্তি হাসি। যে যোগ সাধনা করছে তাকে বিরক্ত করা ঠিক না, এবং এমন কিছু করাও ঠিক না যাতে যোগীর সাধনায় বিঘ্ন হয়। তারপরেও আমি বললাম, তোর খাটের নিচে একটা সুটকেস রাখলাম। বাদল বলল, রাখো। তুমি যে আসবে এটা আমি জানতাম। কিভাবে? তুমি নিজের ইচ্ছায় আসোনি। আমি তোমাকে টেলিপ্যাথিক মেসেজ পাঠিয়েছি, তুমি সেই মেসেজ পেয়েই চলে এসেছো। আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে? অবশ্যই হচ্ছে। তুই খামাখা আমার সঙ্গে মিথ্যা কথা বলবি কেন? আমার ধারণা তোমার বিশ্বাস হচ্ছে না। তুমি আমার টেবিলের কাছে যাও, দেখো টেবিলে একটা লেখা আছে। কি লেখা সেটা পড়ো। লেখাটা টেবিল ঘড়ি দিয়ে চাপা দেয়া। তুই ধ্যানের মধ্যে ভ্যার করে কথা বলেই যাচ্ছিস, এতে ধ্যান হবে? তোমাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। হিমু ভাইজান, রাতে থাকবে তো? বিছানার কোন পাশে শোবে? ডান পাশে না বা পাশে? নাকি একা ঘুমাতে চাও? তুমি যদি একা ঘুমাতে চাও তাহলে আমি সোফায় শুয়ে থাকব। এত কথা বলিস না তো, হুমশুন করতে থাক। আমি খালুজানের সঙ্গে দেখা করে আসি। টেবিলের ওপর আমার লেখাটা পড়ে তারপর যাও। বাদল পেন্সিল দিয়ে লিখেছে। সন্ধ্যা 6:21। আমি পদ্মাসনে বসে হিমু ভাইজানকে টেলিপ্যাথিক মেসেজ পাঠিয়ে বলেছি তিনি যেন চলে আসেন। মেসেজ তার কাছে পৌঁছেছে কি না বুঝতে পারছি না। রাত 8:10। আমি আবারও মেসেজ পাঠিয়েছি। এই মেসেজ ডেলিভারি হয়েছে। আমি কাগজটা আগের জায়গায় রাখতে রাখতে বললাম, মেসেজ যে ডেলিভারি হয়েছে এটা বুঝলি কিভাবে? সিগন্যাল পেয়েছি। কীরকম সিগন্যাল? মাথার ভেতর পি করে শব্দ হলো। মোবাইল টেলিফোনে মেসেজ পাঠালে যেরকম শব্দ হয় সেরকম? ভালো কথা। গানটার অবস্থা কি? কোন গানটা? তোর মাথায় যেটা বাজে, নে দিলদ না কি যেন। ও আচ্ছা, ওই গান। সেটা তো আছেই, শুধু যখন ধ্যানে বসি তখন থাকে না। এখন নেই? না। ধ্যান করতে থাক, আমি আসছি। খালু সাহেব খাটের পাশে ইজি চেয়ারে আধশোয়া হয়ে আছেন। এখন তার ঠোঁটে পাইপ, হাতে গ্লাস। গ্লাসে যে পদার্থ তা দেখতে পানির মতো হলেও পানি যে না তা বোঝা যাচ্ছে। খালু সাহেব অতি সাবধানে গ্লাসে চুমুক দিচ্ছেন। প্রতিবার চুমুক দেবার সময় তার চেহারায় খানিকটা চোর ভাব চলে আসছে। মেজো খালা বাড়িতে নেই মনে হচ্ছে। এই সুবর্ণ সুযোগ গ্রহণ করে খালু সাহেব বোতল নামিয়ে ফেলেছেন। গ্লাসের বস্তু যত কমতে থাকবে খালু সাহেবের মেজাজের ততই পরিবর্তন হবে। কোন দিকে হবে সেটা বলা যাচ্ছে না। পরিবর্তন শুভ দিকেও হতে পারে, আবার অশুভ দিকেও হতে পারে। হিমু। জি খালু সাহেব। খাটের ওপর আরাম করে বসে বাদলের গানের ব্যাপারটা বলো। পা তুলে আরাম করে বসো। আমি খাটে পা তুলে বসলাম। মনে হচ্ছে খালু সাহেবের আজকের পরিবর্তনটা শুভর দিকে যাবে। গলার স্বর এখনই কেমন যেন মিহি, সময়ের সঙ্গে আরও মিহি হবে। আবেগে চোখে পানিও এসে যেতে পারে। তরল বস্তুর অনেক ক্ষমতা। আমি বললাম, খালু সাহেব, গ্লাসে করে কি খাচ্ছেন? গ্লাসে কি খাচ্ছি সেটা তোমার বিবেচ্য নয়। বাদলের প্রসঙ্গে বলো। ওর মাথায় কি গান? বিশেষ একটা গান ক্রমাগত তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক খাচ্ছে মানে কি? মানে হচ্ছে গানটা তার মাথায় বাজছে। মাথায় গান বাজবে কিভাবে? মাথা কি গ্রামাফোন নাকি?
ব্যাপারটা অনেকটা সেরকম। বুঝিয়ে বলো, আমি কিছুই বুঝতে পারছি না। মনে করুন আপনি কোথাও যাচ্ছেন, হঠাৎ কোনো একটা নাপিতের দোকান থেকে হিন্দি গান ভেসে এলো, সাইয়া দিল মে আনা রে। গানটা মাথায় খুট করে ঢুকে গেল। আপনি অফিসে চলে গেলেন, গান কিন্তু বন্ধ হলো না, বাজতেই থাকলো। অফিস থেকে বিকেলে বাসায় ফিরেছেন, রাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে গেছেন, তখনও মাথায় গান বাজছে, সাইয়া দিল মে আনা রে, আকে ফির না জানা রে। বাদলের এই ব্যাপারটাই ঘটেছে। সাইয়া দিল মে আনা রে মানে কি? মানে হচ্ছে, বন্ধু আমার হৃদয়ে এসো। বাদলের মাথায় এই গান ঘুরছে। এই গান না, তার মাথায় অন্য গান। কি গান? নেদি লদ বা রওয়া হালা গপা। এটা কি ভাষা? জানি না খালু সাহেব। অর্থ কি? অর্থও জানি না। অন্য কোনো গ্রহের ভাষা হতে পারে, এলিয়েনদের ভাষা। বাদলের মাথায় এলিয়েনদের সঙ্গীত বাজছে? সম্ভাবনা আছে, ভিন গ্রহের অতি উন্নত প্রাণীদের মহান সঙ্গীত হতে পারে। হেমো, তোমার কি মনে হয় না বাদলের মাথাটা পুরোপুরি গেছে? সে এখন বদ্ধ উন্মাদ। খালু সাহেব, আপনি আমি মনে করলে তো হবে না। শামসুল আলম সাহেব যদি মনে করেন তাহলেই শুধু তাকে বদ্ধ উন্মাদ বলা যাবে। বদ্ধ উন্মাদের সার্টিফিকেট উনি দেবেন, আমরা দেব না। শামসুল আলমটাকে, যিনি বাদলের চিকিৎসা করছেন? তার নাম তুমি জানো কিভাবে? আপনি তো বলেছেন। ও আচ্ছা, আমি বলেছি, নিজেই ভুলে গেছি। খালু সাহেব ইজি চেয়ার থেকে উঠলেন, বইয়ের র্যাকের কাছে গেলেন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সেটের পেছন থেকে চ্যাপ্টার টাইপ একটা বোতল বের করে নিয়ে এলেন। হেমো। জি খালু সাহেব। গানটা বাদলের মাথা থেকে দূর করার উপায় কি? উপায় নিয়ে শামসুল আলম সাহেবকে ভাবতে হবে, তারা এই লাইনের বিশেষজ্ঞ। তুমি তার সঙ্গে কথা বলবে, ওনাকে এলিয়ানদের গানের ব্যাপারটা বুঝিয়ে বলবে? আপনি চাইলে বলতে পারি। থাক, দরকার নেই, আমিই বলবো। গানটা কি জানো? সাইয়া দিল মে আনা রে। না, এই গান না, অন্য গান, দুর্বোধ্য গান, লে দি লদ। এলিয়েন সঙ্গীত, তাই না? পুরোপুরি নিশ্চিত হতে পারছি না, তবে হতে পারে। খালু সাহেব চ্যাপটা বোতলের জিনিস গ্লাস ভর্তি করে নিলেন। তাকে খুবই চিন্তিত লাগছে। মাতালরা চিন্তা করতে ভালোবাসে। খালু সাহেব এখন তার ছেলেকে নিয়ে চিন্তা করে আরাম পাচ্ছেন। হিমু। জি খালু সাহেব। রাত কত হয়েছে দেখো তো। প্রায় 12টা। তোমার কি ধারণা রাত বেশি? সাধারণ মানুষের জন্য অনেক রাত, তবে সাধু সন্ন্যাসী কিংবা জগলু ভাইয়ের জন্যে রাতের মাত্র শুরু। জগলু ভাইটাকে? আমার পরিচিত একজন, নিশি মানব। নিশি মানব মানে? যারা নিশিতে ঘুরে বেড়ান। হঠাৎ করে নিশি মানবের কথা এলো কীভাবে? আলোচনাটা আপনার কথার সূত্র ধরেই এসেছে। শুরুটা হয় আপনি যখন জানতে চান রাত বেশি কিনা। ও আচ্ছা, তোমার কাছে জানতে চাচ্ছিলাম যে এত রাতে শামসুল আলম সাহেবকে টেলিফোন করা ঠিক হবে কিনা। পাগলের ডাক্তারদের মধ্যরাতে টেলিফোন করাই ভালো। তার নাম্বারটা বলো। নাম্বার তো খালু সাহেব আমি জানি না। ভালো সমস্যা হলো তো, এখন কি করা যায়? আমি তো তার নাম্বার জানি না। আপনি চিন্তা করে কোনো সমাধান বের করতে পারেন কিনা দেখুন। জটিল সমস্যাগুলোর সমাধান সাধারণত খুব সহজ হয়। আমি এই ফাঁকে কিছু খেয়ে আসি। তুমি রাতে কিছু খাওনি? জি না। যাও খেয়ে আসো। খেয়ে আপনার এখানে আসবো না বাদলের সঙ্গে শুয়ে পড়ব? খালু সাহেব জবাব দিলেন না। গভীর দুশ্চিন্তা নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তার বর্তমান দুশ্চিন্তা বাদলকে নিয়ে না, টেলিফোন নাম্বার নিয়ে। মাতালরা অতি দ্রুত এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায় যেতে পারে। খেতে বসেছি। মেজো খালার বাড়িতে খাবার আয়োজন এমনিতেই ভালো থাকে, আজ আরও ভালো। বিশাল সাইজের পাবদা মাছ ঝোলঝোল করে রান্না করা হয়েছে। রান্নাও হয়েছে চমৎকার। ভুনা গরুর মাংস আছে, ইলিশ মাছের ডিমের একটা ঝোলও আছে। এই প্রিপারেশনটা দ্রৌপদীও জানতেন বলে মনে হয় না। খাবার মাঝখানে মোবাইল টেলিফোন বাজল। জগলু ভাইয়ের টেলিফোন।
আমি টেলিফোন কানে নিয়ে বললাম, হ্যালো জগলু ভাই। জগলু ভাই ধমকের গলায় বললেন, তুমি কোথায়? আমি বললাম, বাদলদের বাড়িতে। সেটা কোথায়? অ্যাড্রেস কি? কলাবাগানে। নাম্বার টাম্বার তো বলতে পারবো না, বাসা চিনি, অ্যাড্রেস জানি না। আমার জিনিস কোথায়? সঙ্গেই আছে, বাদলের খাটের নিচে রেখে দিয়েছি। বাদলকে? আমার খালাতো ভাই। তুমি যেখানে আছো সেই অ্যাড্রেস জেনে নিয়ে আমাকে জানাও, আমি এসে জিনিস নিয়ে যাব। নিজে আসবেন না কাউকে পাঠাবেন? একজনকে পাঠাবো। তার পাসওয়ার্ড কি? তার মানে? সাংকেতিক কোনো শব্দ। সে সেই শব্দ বললে আমি বুঝবো যে সে আপনার নিজের লোক, তখন তার কাছে জিনিস ডেলিভারি দিয়ে দেব। যেমন পাবদা মাছ একটা পাসওয়ার্ড হতে পারে। সে গেটের কাছে এসে ফিসফিস করে বলল, পাবদা মাছ। অমনি তাকে সুটকেস দিয়ে দিলাম। তুমি কথা বেশি বলো। শোনো, আমি মতিকে পাঠাচ্ছি। পাবদা মাছ শিং মাছ কিছু না। মতিকে তুমি চেনো? চেনো না? অবশ্যই চিনি। জগলু ভাই, একটা সমস্যা আছে যে। কী সমস্যা? মতি ভাই আমার কাছ থেকে সুটকেস নিয়ে গেল, তারপর আপনাকে বলল সুটকেস পেয়েছি ঠিকই, কিন্তু সুটকেসে জিনিস ছিল না। জিনিস সে নিজে গাপ করে দিল। এটা হতে পারে না। মতি আমার অতি বিশ্বাসী মানুষ। অবিশ্বাসের কাজগুলো খুব বিশ্বাসীরাই করে। ঠিক আছে, রাতে কাউকে পাঠাবো না। সম্ভব হলে নিজেই আসব। সম্ভব না হলে কাল দিনে অন্য ব্যবস্থা করব। রাতে মোবাইল সেট অন রাখবে। জগলু ভাই, আরেকটা কথা ছিল। কী কথা? আপনি যদি পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যান, তখন সুটকেসটা কী করব? অ্যারেস্ট হবো কেন? কথার কথা বলছি, হতেও তো পারেন। আপনার ঘনিষ্ঠজনদের কেউ গোপনে পুলিশকে খবর দিল। আপনার অ্যান্টিপার্টির টাকা খেয়ে এই কাজটা তো করতে পারে, পারে না? সকালে খবরের কাগজ খুলে দেখলাম প্রথম পাতায় আপনার ছবি। আপনার পেছনে রমনা থানার ওসি এবং সেকেন্ড অফিসার হাসি মুখে দাঁড়িয়ে আছেন। সামনে একটা টেবিল, টেবিলে পিস্তল, পিস্তলের গুলি ফুলের মতো করে সাজানো। পুলিশরা পিস্তলের গুলি সবসময় ফুলের মতো করে সাজায় কেন আপনি কি জানেন? আমার সঙ্গে ফালতু কথা একেবারেই বলবে না। জি আচ্ছা। জগলু ভাই, আপনার খাওয়া দাওয়া হয়েছে? আমার খাওয়া দাওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তোমারটা নিয়ে চিন্তা করো। আমি হেভি খাওয়া দাওয়া করছি, বিশাল সাইজের পাবদা মাছ। আপনার যদি এখনও খাওয়া না হয়ে থাকে চলে আসতে পারেন। ইলিশ মাছের ডিম আছে, গরু ভুনা আছে। চুপ স্টুপিড। জগলু ভাই টেলিফোন রেখে দিলেন। টেলিফোন নিয়ে আমার কিছু সমস্যা আছে। টেলিফোনের কথা মনে হয় কখনো শেষ হয় না, কিছু না কিছু বাকি থাকে। একবার কারো সঙ্গে কথা বললে ইচ্ছা করে আরও কারো সঙ্গে কথা বলি। কঠিন গলার কারো সঙ্গে কথা বললে সঙ্গে সঙ্গেই মিষ্টি গলার কারো সঙ্গে কথা বলতে ইচ্ছা করে। মিতুকে কি টেলিফোন করব? নিশ্চয়ই এ মেয়ে এখনও ঘুমিয়ে পড়েনি, বাবার সঙ্গে কথা বলছে। মনসুর সাহেব মেয়েকে ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শোনাচ্ছেন। নিরাপদ অবস্থায় ভয়ঙ্কর গল্প শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। মিতুকে টেলিফোন করা আমার কর্তব্যের মধ্যেও পড়ছে। তাদেরকে সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে আপ টু ডেট রাখা দরকার। আমি টেলিফোনের বোতাম টিপলাম। ওপাশ থেকে মিতুর তীক্ষ্ণ গলা শোনা গেল, কে? মিতু, কেমন আছো? কে? গলা চিনতে পারছো না? আপনি কে? গলা চিনো কে কে করছো কেন? তুমি অতি বুদ্ধিমতী মেয়ে। তোমার মোবাইল সেটে আমার নম্বর উঠেছে, আমার গলার স্বরও তোমার পরিচিত, তারপরেও কে কে করেই যাচ্ছ। আপনি চাচ্ছেন কি? মনসুর সাহেব কি ঘুমিয়ে পড়েছেন? বাবাকে আপনার দরকার কেন? মিতু, তুমি প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে দিচ্ছ কেন? বোকা মেয়েরা সবসময় প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে দেয়। তুমি কি বোকা? আপনি কি চাচ্ছেন পরিষ্কার করে বলুন। আমি তো পরিষ্কার করেই বলছি। তোমার বাবার অবস্থা কি? ডাক্তাররা তাকে কি ঘুমের ওষুধ দিয়েছেন? তিনি ঘুমোচ্ছেন? তোমার বাবা কি আমার প্রসঙ্গে কিছু বলেছেন? আপনার প্রসঙ্গে কি বলবেন? আবারও প্রশ্নের উত্তরে প্রশ্ন। তোমার বাবা কি বলেননি যে তাকে ছাড়িয়ে আনার ব্যাপারে আমার সামান্য ভূমিকা ছিল? আপনার কোনোই ভূমিকা ছিল না। আপনি টাকার বিনিময়ে কাজটা করে এখন মহৎ সাজার চেষ্টা করছেন। টাকাটা কি জায়গা মতো পৌঁছাতে পেরেছেন? এখানে ছোট্ট একটা সমস্যা হয়েছে, টাকা এখনও পৌঁছাতে পারিনি। আপাতত টাকাটা আমার খালাতো ভাইয়ের খাটের নিচে রাখা আছে। জগলু ভাই বলেছেন রাতে কিংবা সকালে এসে নিয়ে যাবেন। আমি তার কথায় সেরকম ভরসা পাচ্ছি না। আমার ধারণা বেশ কিছুদিন সুটকেসটা আমার কাছে রাখতে হবে।
ভালো কথা। সুটকেসটা কিছুদিন কি তোমার কাছে রাখতে পারি? তার মানে? যত্ন করে কোথাও রেখে দিলে পরে কোনো এক সময় জগলু ভাইকে দিয়ে দিলাম। আমার সঙ্গে ফাজলামি করছেন? ফাজলামি করব কেন? সুটকেসটা বাদলের খাটের নিচে রাখা নিরাপদ না। আমি যেখানে থাকি সে ঘরের দরজা লাগানোর ব্যবস্থাটা নাই। দয়া করে আপনি আর কখনো আমাকে টেলিফোন করবেন না। কেন? আপনি এক ধরনের খেলা খেলার চেষ্টা করছেন। আই ডোন্ট ওয়ান্ট টু বি এ পার্ট টু ইট। আমাকে আর আমার বাবাকে এর মধ্যে জড়াবেন না। জগলু ভাই যেভাবে নিজের কথার মাঝখানেই টেলিফোন কেটে দিয়েছিলেন, এই মেয়েও তাই করল। তার নিজের কথা পুরোপুরি শেষ না করেই লাইন কেটে দিল। বাদলের যোগব্যায়াম শেষ হয়েছে। সে সোফায় বসে আছে। তার মুখ শুকনা, চোখ বিষণ্ণ। সাধারণ ব্যায়ামের পর মানুষজন শারীরিকভাবে ক্লান্ত হয়। যোগব্যায়ামের পর হয়তো মানসিকভাবে ক্লান্ত হয়। মানুষের মানসিক ক্লান্তি ধরা পড়ে চোখে। আমি বললাম, তোর হুমশুন শেষ? বাদল বলল, হুম। ভ্যাবদা মেরে বসে আছিস কেন? সমস্যা কি? গান বাজতে শুরু করেছে। নে দিলত গান। হুম। কী যে যন্ত্রণা! তোমাকে যদি বোঝাতে পারতাম। ঘুমের মধ্যেও এই গান হয়। তোমাকে এই জন্যই পাগলের মতো খুঁজছি। আমি কি করব? গানটা থেকে আমাকে উদ্ধার করো। গানটা মাথা থেকে বের করে দাও। তোর জন্য খালু সাহেব সাইকিয়াট্রিস্টের ব্যবস্থা করছেন। সাইকিয়াট্রিস্ট গান বের করে দেবেন। সাইকিয়াট্রিস্টদের হাতে নানান কায়দাকানুন আছে। তাদের চেয়ে অনেক বেশি কায়দাকানুন তোমার হাতে আছে। তুমি ইচ্ছা করলেই আমাকে উদ্ধার করতে পারো। তোকে উদ্ধার করলে লাভ কি? কোনো লাভ নেই। না, তোকে এক জায়গা থেকে উদ্ধার করলে আরেক জায়গায় পড়বি। তখন তুমি আবারও উদ্ধার করবে। ধারাবাহিক পতন এবং ধারাবাহিক উত্থান। হুম। তোর গানটা কি আরেকবার বলতো? নে দি লত বা রওয়া হালা গপা। শেষ শব্দ গপা। হ্যাঁ, গপা। শুধু গপা না হয়ে গপাগপ হলে ভালো হতো। ভাইজান, প্লিজ হেল্প মি। এই গানের জন্য আরাম করে আমি ঘুমাতে পর্যন্ত পারি না। তোর গানের অর্থ বের করে ফেললেই গানটা মাথা থেকে দূর হবে বলে আমার ধারণা। তবে দূর হলেও লাভ হবে না। আবার অন্য কোনো গান তোর মাথায় ঢুকে পড়বে। যখন ঢুকবে তখন দেখা যাবে। আপাতত এটা দূর করো। তোর মাথায় একটা গানের প্রথম লাইন উল্টো করে বাজছে। লাইনটা হলো, পাগলা হাওয়ার বাদল দিনে। মিলিয়ে দেখ। বাদল বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। তারপর ঘোর লাগা গলায় বলল, আরে তাই তো, এটা তুমি কখন বের করলে? এখন? না, যেদিন বলেছিস সেদিনই বের করেছি। এতদিন বলনি কেন? দরকার কি? হিমু ভাইজান, তুমি অদ্ভুত একজন মানুষ। শুধু অদ্ভুত না, অতি অতি অদ্ভুত। আমরা সবাই অতি অতি অদ্ভুত। তুই নিজেও অতি অতি অদ্ভুত। আবার জগলু ভাইজানও অতি অতি অদ্ভুত। জগলু ভাইজান কে? তুই চিনবি না। আছে একজন, নিশি মানব। মাথা থেকে গানটা গেছে। হুম। ঘুমিয়ে পড়। আজ খুবই আরামের একটা ঘুমাবে ভাইজান। বাদল সোফায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত বাদলকে দেখতে ভালো লাগছে। পৃথিবীর সব ঘুমন্ত মানুষ একরকম। একজন ঘুমন্ত মানুষের সঙ্গে আরেকজন ঘুমন্ত মানুষের কোনো প্রভেদ নেই। জাগ্রত মানুষই শুধু একজন আরেকজনের কাছ থেকে আলাদা হয়ে যায়। মোবাইল টেলিফোনের রিং বাজছে। জগলু ভাই টেলিফোন করেছেন। তিনি ঘুমিয়ে থাকলে তার সঙ্গে বাদলের কোনো প্রভেদ থাকতো না। জেগে আছেন বলেই তিনি এখন আলাদা। জগলু ভাই, সালাম আলাইকুম। জিনিস কি ঠিকঠাক আছে? জিনিসের চিন্তায় আপনার কি ঘুম হচ্ছে না? যা জিজ্ঞেস করেছি তার জবাব দাও। জিনিস ঠিকঠাক আছে। ওই যে সুটকেস দেখা যায়, ডালা খুলে দেখব? দরকার নাই, কাল সকালে তোমার সামনে ডালা খুলব। জগলু ভাই, আপনি এখন আছেন কোথায়? তা দিয়ে তোমার দরকার কি? ঝুম বৃষ্টি পড়ছে তো, এই সময় পুত্রের পাশে শুয়ে থাকার আলাদা আনন্দ। বজ্রপাতের সময় বাচ্চারা ভয় পায়, তখন হাত বাড়িয়ে বাবা মাকে ছুঁয়ে দেখতে চায়। আপনার ছেলে নিশ্চয়ই অনেকদিন আপনাকে ছুঁয়ে দেখে না। আমার ছেলে আছে তুমি জানো কিভাবে? অনুমান করে বলছি জগলু ভাই, আমি কিছুই জানি না। আপনার যে বয়স, এই বয়স পর্যন্ত আপনি চিরকুমার থাকবেন তা হয় না। বিয়ে করলে ছেলে মেয়ে হবার কথা। জগলু ভাই, আপনার কি একটাই ছেলে?
হ্যাঁ, যদি একটাই ছেলে হয় তাহলে অবশ্যই তার নাম বাবু। এক ছেলে হলে তার নাম বাবু হবে কেন? হবেই যে এমন কোনো কথা নেই, তবে বেশিরভাগ সময় হয়। অতিরিক্ত আদর করে সারাক্ষণ বাবা বাবা ডাকা হয়, সেই বাবা থেকে বাবু। হেমু। জি ভাইজান। আমার সঙ্গে চালাকি করবে না, আমি জানে শেষ করে দেব। জি আচ্ছা। আমার ছেলের নাম বাবু তুমি কোত্থেকে জেনেছ? অনুমান করেছি। আবার চালাকি? আমার সঙ্গে চালাকি? আমার ছেলের নাম কি তোমাকে মতি বলেছে? জি না। তোমাকে যে মোবাইল টেলিফোন দেওয়া হয়েছে সেখানে কি তার নাম এন্ট্রি করা আছে? থাকার কথা না, তারপরেও কি আছে? জানি না জুগলু ভাই। দেখো, এক্ষুনি চেক করে দেখো। কিভাবে চেক করতে হয় এটাও তো জানি না, আমি শুধু মোবাইল অন অফ করতে জানি। আমার খালাতো ভাই বাদল এইসব ব্যাপারে খুবই পারদর্শী, তবে সে এখন ঘুমুচ্ছে। তাকে ডেকে তোলো। সে খুবই আরাম করে ঘুমুচ্ছে, তাকে ডেকে তোলা যাবে না। আমি ডেকে তুলতে বলছি, তুমি তোলো। আচ্ছা জুগলু ভাই শুনুন, মনে করুন আপনার ছেলে অসুস্থ, অনেক দিন সে আরাম করে ঘুমায় না। একবার দেখা গেল অসুখ কমেছে, সে আরাম করে ঘুমোচ্ছে, তখন কি আপনি তাকে ঘুম থেকে তুলবেন? আমার ছেলে যে অসুস্থ এটা তুমি জানো কিভাবে? জগলু ভাই, আমি কথার কথা বলেছি। অবশ্যই কথার কথা না, তুমি যা বলেছ জেনে শুনেই বলেছ। এইসব তথ্য তুমি কোথায় পেয়েছো তোমাকে বলতে হবে, এক্ষুনি বলতে হবে। জগলু ভাই হয়তো আরও অনেক কিছু বলতো, হুট করে লাইন কেটে গেল। আমি টেলিফোন সেট মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়লাম। বাকি রাতে জগলু ভাই আর টেলিফোন করলেন না। আমি আর বাদল সকাল 10টা পর্যন্ত ঘুমালাম। ঘুমের মধ্যে বাদল কোনো স্বপ্ন দেখল কি না আমি জানি না, তবে আমি নিজে দীর্ঘ স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি কিছুক্ষণ পর পর আমার মাথা একটা চৌবাচ্চায় ডুবাচ্ছেন। চৌবাচ্চার পানি নাক মুখ দিয়ে ঢুকছে, ফুসফুস ফেটে যাবার মতো হচ্ছে। এর মধ্যেও তিনি অতি মধুর গলায় আমার সঙ্গে কথা বলছেন, আমার মাথা পানিতে ডোবানো। এই অবস্থায়ও আমি বাবার কথার জবাব দিতে পারছি। স্বপ্নে সবই সম্ভব। বাবা বললেন, হিমালয় বাবা, কষ্ট হচ্ছে? হুম। বেশি কষ্ট হচ্ছে? হুম। স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেবার আনন্দটা কি এখন বুঝতে পারছিস? পারছি। সহজভাবে নিঃশ্বাস প্রশ্বাসেই যে মহা আনন্দ, এটা বুঝতে পারছিস? পারছি। এখন ছেড়ে দাও। আর একটু নিঃশ্বাস নিতে দাও বাবা, মরে যাচ্ছি। আর সামান্য কিছুক্ষণ। এই তো, এক্ষুনি ছাড়ব। বাবা, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? কষ্ট না পেলে আনন্দ বুঝবি কিভাবে? বাবা, আমি আনন্দ বুঝতে চাই না, আমি কষ্ট থেকে মুক্তি চাই। আমি তোর শিক্ষক, আনন্দ কিভাবে পেতে হয় সেটা তোকে আমি না শেখালে কে শেখাবে রে বোকা ছেলে? আরব্য রজনীর সিন্দাবাদ সাহেব ঘাড়ে ভূত নিয়ে কতদিন হাঁটাহাঁটি করেছেন তার উল্লেখ মূল বইয়ে নেই, তবে আমি গত 6 দিন সুটকেস নামক ভূত নিয়ে হাঁটাহাঁটি করছি। যেখানেই যাই হাতে সুটকেস। জগলু ভাইয়ের কোনো খোঁজ নেই, তিনি মোবাইল ধরছেন না। টেলিফোন করলেই প্রাণহীন নারীকণ্ঠ বলছে, এই মুহূর্তে সংযোগ দেয়া যাচ্ছে না, একটু পরে আবার চেষ্টা করুন। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। খবরের কাগজ পড়া আমার স্বভাবের মধ্যে নেই, তারপরেও গত 6 দিন খবরের কাগজ পড়লাম জগলু ভাইয়ের কোনো খবর পত্রিকায় এসেছে কিনা জানার জন্য। তিনি কি র্যাবের হাতে ধরা পড়েছেন এবং পরবর্তীতে ক্রসফায়ারে নিহত? চিতা নামের আরেক গ্রুপের খবর পাওয়া যাচ্ছে। এদের ভাবভঙ্গিতে মনে হচ্ছে এরাও র্যাবের দূর সম্পর্কের কাজিন। তাদের হাতে ধরা পড়লেও খবর আছে, এরাও ক্রসফায়ার বিষয়টা জানে। পত্রিকায় গত সপ্তাহে এ ধরনের কোনো খবর আসেনি। তাহলে জগলু ভাইয়ের ব্যাপারটা কি? এই টাইপের মানুষ সবসময় রিলে রেসে থাকে। এদের হাত থেকে যে কোনো সময় ব্যাটন পড়ে যেতে পারে। জগলু ভাইয়ের হাতের ব্যাটন কি পড়ে গেছে? অন্য একজন সেটা কুড়িয়ে নিয়ে ছুটতে শুরু করেছে? রিলে রেসের দৌড়বিদরা হারিয়ে যান, ব্যাটন হারায় না। জগলু ভাইয়ের মোবাইলে বাবু নাম এন্ট্রি করা আছে, বাদল বের করে দিয়েছে। আমার ধারণা বাবু জগলু ভাইয়ের ছেলে।
সেই নাম্বারে বাবুর সঙ্গে যোগাযোগ করা যায়। ছেলে কি পারবে বাবার কোনো খবর দিতে? বুধবার দুপুরে জগলু ভাইয়ের ছেলেকে টেলিফোন করলাম। গম্ভীর এবং ভারী গলায় একটা বাচ্চা ছেলে বলল, তুমি কে? আমি বললাম, আমি সম্পর্কে তোমার চাচা হই। তুমি জগলু ভাইয়ের ছেলে না? হুম। তোমার নাম কি? আমার নাম হিমু। আমার বাবা কোথায়? আমি বললাম, জানি না তো কোথায়। জানো না কেন? তোমার কি বাবাকে খুব দরকার? হ্যাঁ। কী জন্যে দরকার বলো তো? তোমাকে বলবো না। তোমার বাবার সঙ্গে দেখা হবার সম্ভাবনা আমার আছে, কাজেই আমাকে বলতে পারো, আমি ওনাকে বলে দেব। তুমি আর কাউকে বলবে না তো? না। প্রমিস? হ্যাঁ, প্রমিস। বাবা বলেছিল আমি জন্মদিনে যা চাই তাই আমাকে দেবে। তাকে বলার জন্যে আমি কি চাই। তুমি কি চাও? একটা ভূতের বাচ্চা চাই। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। আমি মেয়েদের পছন্দ করি না। ভূতের ছেলে বাচ্চা জোগাড় করা খুবই কঠিন। একেবারেই যদি জোগাড় করা না যায় তাহলে কি মেয়ে বাচ্চায় চলবে? না, চলবে না। ভালো বিপদ হয়েছে তো। এই জন্যেই আগে আগে বললাম, জন্মদিনের তো দেরি আছে। কত দেরি? সেপ্টেম্বরের 11 তারিখ। ভালো বিপদে পড়া গেল। এত অল্প সময়ে ছেলে ভূতের বাচ্চা বের করা অতি জটিল ব্যাপার। আমার কলিজা পানি হয়ে যাবে। তোমাকে কিছু করতে হবে না, বাবা করবে। তোমার বাবা পারবে না। এইসব জটিল কাজের দায়িত্ব শেষটায় আমার ঘাড়েই এসে পড়বে। এখনও চিন্তা করে বলো মেয়ে ভূত হলে চলবে কি না। তোমাকে তো একবার বলেছি চলবে না। আমি আর তোমার সঙ্গে কথা বলবো না। বেশি কথা বলা আমার নিষেধ। ডাক্তার সাহেব নিষেধ করেছেন। আমার অসুখ তো, এই জন্যে। তাহলে বিদায়। বিদায়। হ্যালো, শোনো, ভূতের বাচ্চা দিয়ে কি করবে? খেলবো। সে ঘুমাবে কোথায়? আমার সঙ্গে ঘুমাবে। ভয় পাবে তো? ভয় পাবো না। ভূতের বাচ্চারা ভালো হয়, তারা ভয় দেখায় না। আমি এখন আর তোমার সঙ্গে কথা বলবো না। বাবুর সঙ্গে কথা বলার পরপরই মিতুর সঙ্গে কথা বলতে ইচ্ছা করল। তাকে কিছুক্ষণ বিরক্ত করা, একটু রাগিয়ে দেয়া। এই মেয়েটা এখন আমার টেলিফোন পেলেই রেগে যাচ্ছে। সাধারণ রাগ না, ভয়াবহ টাইপ রাগ। মানুষের স্বভাব হলো কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সেই ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে। আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছা করে। হ্যালো মিতু, আপনি আবার টেলিফোন করেছেন? আবার? আপনাকে আমি কি বলেছি কখনো টেলিফোন করবেন না? নেভার এভার। খুব জরুরি কাজে টেলিফোন করেছি। খুব জরুরি বললেও কম বলা হবে। জরুরির ওপর জরুরি, মহাজরুরি। আমার সঙ্গে আপনার কি জরুরি কাজ? একটা তথ্য যদি দিতে পারো। কী তথ্য? ভূতের বাচ্চা কোথায় পাওয়া যায় বলতে পারবে? কিসের বাচ্চা? ভূতের ছেলে বাচ্চা। একান্তই যদি না পাওয়া যায় মেয়ে বাচ্চা হলেও চলবে, তবে আমার দরকার ছেলে বাচ্চা। আপনি কি আমার সঙ্গে রসিকতা করার জন্য টেলিফোনটা করলেন? রসিকতা না, আসলেই আমার একটা ভূতের ছেলে বাচ্চা দরকার। একজনকে কথা দিয়েছি, সে পালবে। হিমু সাহেব শুনুন, আপনার হাত থেকে উদ্ধারের জন্য আমি একটা ব্যবস্থা নিচ্ছি। আমি আমার টেলিফোন সেট আর ব্যবহার করব না। আপনি চেষ্টা করেও আর আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। তাছাড়া এই মঙ্গলবারে আমি বাবাকে নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছি। এমনিতেও যোগাযোগ হবে না। স্যার কি ভালো আছেন? হ্যাঁ, বাবা ভালো আছেন। তোমরা চলে যাবে? তার আগে তোমাদের সঙ্গে দেখা হবে না? দেখা হবার কোনো প্রয়োজন কি আছে? না, প্রয়োজন নেই। প্রয়োজন ছাড়াও কিন্তু আমরা অনেক কিছু করি। কি করি? এই ধরো, আমার টেলিফোন পাওয়া মাত্রই তুমি কিন্তু নিজের টেলিফোন অফ করে দিতে পারতে। তা করনি। প্রয়োজন ছাড়াই অনেকক্ষণ কথা বলেছ, এখনও বলছো। এটা ভদ্রতা। আমি যে স্যারের সঙ্গে কথা বলতে চাচ্ছি এটাও ভদ্রতা। তুমি কি বাসায় আছো? কেন? তাহলে এখনই চলে আসি, ভদ্রতার ঝামেলা সেরে ফেলি। মঙ্গলবারের পর তোমাদের সঙ্গে আর দেখা হবে না। শেষ দেখাটা হোক। ঠিক আছে, আসুন। 1 ঘন্টার মধ্যে আসবেন। আমি 1 ঘন্টা পর বাবাকে নিয়ে বের হব। আমি একটা ক্যাব নিয়ে চলে আসি।
ক্যাব নিয়ে আসবেন নাকি হেলিকপ্টার ভাড়া করে আসবেন সেটা আপনার ব্যাপার। আমার একার ব্যাপার না, তোমারও ব্যাপার। আমার ব্যাপার কিভাবে? ক্যাবেই আসি বা হেলিকপ্টারেই আসি, ভাড়া তো তোমাকেই দিতে হবে। আমার হাত খালি। আবার রসিকতা, আবার। আমি টেলিফোন অফ করে উঠে দাঁড়ালাম। আমার হাতে সুটকেস। সুটকেসে 25 লক্ষ টাকা। কোনো ছিনতাইকারী আমাকে একটা ধাক্কা দিয়ে ফেলে সুটকেস নিয়ে দৌড় দিচ্ছে না কেন? দেশ থেকে কি ছিনতাই উঠে গেছে? মেস থেকে বেরোবার সময় মেসের ম্যানেজার বদরুলের সঙ্গে দেখা। বদরুল বলল, হিমু ভাই রে সবসময় দেখি সুটকেস লইয়া ঘুরেন, সুটকেসে আছে কি? আমি বললাম, টাকা। কত টাকা? 25 লক্ষ টাকা। বদরুল শব্দ করে হাসা শুরু করলো। তার হাসি দেখে মনে হচ্ছে এমন মজার কথা সে আগে কখনো শোনেনি। বদরুল আবার কাকে ডেকে যেন বলছে, হিমু ভাইয়ের সুটকেস ভর্তি টাকা, 25 লক্ষ টাকা। মিতু সরু চোখে আমার সুটকেসের দিকে তাকিয়ে আছে। মনসুর সাহেবও তাকিয়ে আছেন। পিতা কন্যা নিজেদের মধ্যে চোখাচোখিও করলেন। মিতু বলল, সুটকেসটা পরিচিত মনে হচ্ছে। আমি বললাম, তোমার সুটকেস পরিচিত মনে হওয়ারই তো কথা। সুটকেসটা কি ফেরত দিতে এসেছেন? না, মঙ্গলবার পর্যন্ত তোমার কাছে রেখে যেতে এসেছি। তোমাদের ফ্লাইট কখন? বিকালে। আমি সকালে সে সুটকেস নিয়ে যাব। মনসুর সাহেব বললেন, ব্যাগে কি টাকা? জি স্যার, জগলু ভাইকে টাকাটা এখনও দেওয়া হয়নি। আমি সুটকেস নিয়ে নিয়ে ঘুরছি। কয়েকটা দিন ঝাড়া হাত পা হয়ে ঘুরতে চাই। সুটকেস হাতে হাঁটা যায় না, রিক্সা নিতে হয়। আমার কাছে রিক্সা ভাড়া থাকে না। পিতা কন্যা দুজনেই এখন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। পিতার দৃষ্টিতে ভয়, কন্যার দৃষ্টিতে বিস্ময়। মনসুর সাহেব শান্ত গলায় বললেন, হিমু, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি না। আমি বিনীত ভঙ্গিতে বললাম, কোন ব্যাপারটা বুঝতে পারছেন না? কিছুই বুঝতে পারছি না, বুঝতে চাচ্ছিও না। আমি খুব খুশি হব তুমি যদি আমাদের জীবন থেকে অফ হয়ে যাও। মঙ্গলবারের পর অফ হই স্যার? মঙ্গলবার পর্যন্ত সুটকেসটা রাখুন। এই কয়টা দিন আমি অত্যন্ত ব্যস্ত থাকব। নানান জায়গায় ছোটাছুটি করতে হবে। সুটকেস হাতে ছোটাছুটি করা যাবে না। কী নিয়ে ব্যস্ততা? ভূতের বাচ্চা খুঁজতে হবে। ছেলে বাচ্চা, একজনের ফরমায়েশ। তাকে একটা ছেলে ভূতের বাচ্চা দিতে হবে। পিতা কন্যা আবারও মুখ চাওয়াচাই করছেন। আমি তাদের সামনে সুটকেস রেখে চলে এলাম। ঘাড় থেকে ভূত নামাবার জন্যে সিন্দাবাদকে নানান কায়দাকানুন করতে হয়েছিল। আমাকে কিছু করতে হয়নি। যাদের ভূত তাদেরকে দিয়ে এসেছি। আমি লক্ষ্য করেছি প্রকৃতি কাকতালীয় বিষয়গুলো পছন্দ করে। মনসুর সাহেব আমাকে বললেন, আমি খুব খুশি হব তুমি যদি আমাদের জীবন থেকে অফ হয়ে যাও। ঠিক একই বাক্য কিছুক্ষণের মধ্যেই যদি আরও একজন বলে, তাকে কি কাকতালীয় বলা যাবে না? বাক্যের কোনো শব্দ এদিক ওদিক নেই। মনসুর সাহেব আমাকে যা বলেছিলেন খালু সাহেব হুবহু তাই বললেন। মনসুর সাহেব শান্ত গলায় বলেছিলেন, খালু সাহেব বললেন সামান্য অস্থির ভঙ্গিতে, বেশ কম বলতে এইটুকুই, হেমো, আমি খুব খুশি হব তুমি যদি আমাদের জীবন থেকে অফ হয়ে যাও। আমি বসে আছি খালু সাহেবের অফিসে, ঠিক তার সামনে। খালু সাহেব মাসে মাসে আমাকে কিছু হাত খরচ দেন। একটাই শর্ত, আমি বাদলের সঙ্গে যোগাযোগ রাখব না। এই মাসে শর্ত পালন করা হয়নি। বাদলের সঙ্গে একই কামরায় এক রাত কাটিয়েছি। আমি কি বলছি শুনতে পেয়েছ? জি খালু সাহেব। তুমি আমাদের জীবন থেকে পুরোপুরি অফ হয়ে যাবে। মাঝে মধ্যে অন হতে পারবো না? ধরুন ঈদের চাঁদে অন হলাম, বাকি সময়টা অফ। কখনো না, নেবার। হাত খরচ নেবার জন্যও কি আসবো না? হাত খরচের কথা ভুলে যাও। তুমি যে অপরাধ করেছ তারপর হাত খরচ দেয়া দুধ কলা দিয়ে কালসাপ পোষার চেয়েও খারাপ। আমি কি করেছি? তোমার ধারণা তুমি কিছু করনি? জি না, বরং বাদলের মাথা থেকে গানটা দূর করে দিয়েছি। বাদল আপনাকে বলেনি? বলেছে। তাহলে আপনি আমার উপর রাগ করছেন কেন? তুমি বাদলের মাথা থেকে গান তুলে এনে আমার মাথায় পুঁতে দিয়েছ। কাজটা তুমি করেছো ইচ্ছা করে, কারণ আমি তোমাকে চিনি। আমার চেয়ে ভালো করে তোমাকে কেউ চেনে না। আপনার মাথায় কোন গান ঢুকিয়েছি? পাগলা হাওয়া? হাওয়া ফাওয়া না, হিন্দি গানটা।
সাইয়া দিল মে আনা। আমি এই গান জীবনে কোনো দিন শুনিনি। সেদিন অফিসে আসার সময় ট্রাফিক জ্যামে আটকা পড়েছি। এক রেস্টুরেন্টে গানটা বাজছিল, পুরোটা শুনলাম। তারপর থেকে গান মাথায় বাজছে। বের করার ব্যবস্থা করে দেবো? তোমাকে কিছু করতে হবে না, তুমি সামনে থেকে যাও। চা নাস্তা খেয়ে যাই। আপনার অফিস থেকে চা নাস্তা না খেয়ে গিয়েছি এরকম মনে পড়ে না। এখন থেকে মনে পড়বে। যাও, বিদায় হও। চা নাস্তা না হয় নাই খেলাম, এক গ্লাস পানি খেয়ে যাই। পানিও না, আমার অফিস এখন থেকে তোমার জন্যে কারবালা। আমি মুখ যথাসম্ভব করুণ করে বললাম, তাহলে কি চলে যাব? খালু সাহেব বললেন, ভাগই আছে। হিন্দি গালির পর দাঁড়িয়ে থাকা যায় না, তারপরেও দাঁড়িয়ে আছি। খালু সাহেবের রাগের শেষ পর্যায়টা দেখতে ইচ্ছা করছে। শেষ পর্যায়ে এসে কি করবেন? ধাক্কা দিয়ে বের করে দেবেন? দারোয়ান ডাকবেন? আরেকটা সম্ভাবনা আছে, ধপ করে রাগ পড়ে যেতে পারে। মানুষের মস্তিষ্ক তীব্র আবেগ বেশিক্ষণ ধরে রাখতে পারে না। তীব্র আবেগের উচ্চ স্তর থেকে মস্তিষ্ককে নামতেই হবে। মনে হচ্ছে খালু সাহেব সেই তীব্র পর্যায়ে এখনও পৌঁছাননি। এখন তিনি চোখ সরু করে তাকিয়ে আছেন, মুখ সামান্য হা করা, মুখ থেকে হিসহিস জাতীয় শব্দ হচ্ছে। আমি কি খালু সাহেবকে আবেগের অতি উচ্চ স্তরে পৌঁছানোর ব্যাপারে সাহায্য করব? এখন তাকে অতি সহজ ভঙ্গিতে উল্টাপাল্টা দু একটা কথা বললেই হবে। কী ব্যাপার, দাঁড়িয়ে আছো যে? আমি বিনীত ভঙ্গিতে বললাম, খালু সাহেব, আমি দাঁড়িয়ে আছি না তো, আমি এখনও বসে আছি। আপনার কাছে কি মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি? তাহলে তো আপনার প্রেশার হাই হয়েছে। আপনার প্রেশারটা মাপানো দরকার। তুমি বসে আছো? জি খালু সাহেব, আমি আপনার সামনের চেয়ারটায় বসে আছি। কিছুক্ষণ আগেও পা নাচাচ্ছিলাম। আপনার রাগ দেখে পা নাচানো বন্ধ করেছি। খালু সাহেব হকচকিয়ে গেলেন। তিনি চোখে দেখছেন আমি দাঁড়িয়ে আছি, তাই দেখার কথা আমি দাঁড়িয়েই আছি, অথচ আমার কথাও ফেলতে পারছেন না। খালু সাহেব, আমি চলে যাচ্ছি। আপনিও বাসায় চলে যান, রেস্ট নিন, ঘুমের ওষুধ খেয়ে টানা ঘুম দেন। এখনও কি আপনার কাছে মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি? আমার ধারণা আপনার মস্তিষ্ক অতিরিক্ত উত্তেজিত। আমার উপস্থিতি সম্ভবত আপনার মস্তিষ্ক নিতে পারছে না। আমি বরং চলে যাই। না, তুমি বসো। আমি তো বসেই আছি। বসে আছো? জি। খালু সাহেব বিড়বিড় করে বললেন, ও মাই গড, বলেই চোখ বন্ধ করলেন। আমি তৎক্ষণাৎ চেয়ারে বসে পড়লাম। খালু সাহেব চোখ মেলে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ভীত গলায় বললেন, তুমি কি এখনও বসে আছো নাকি দাঁড়িয়ে আছো? আপনার কাছে কি এখনও মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি? তিনি জবাব দিলেন না, বড় করে নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, আপনার প্রেশারটা তো মনে হয় মাপানো দরকার। আমি কি ফার্মেসি থেকে কোনো একজনকে প্রেশার মাপার জন্য ধরে নিয়ে আসব? খালু সাহেব ক্ষীণ গলায় বললেন, আরও কিছু সময় পার হোক। তুমি এখন বসে আছো না দাঁড়িয়ে আছো? বসে আছি। একটু দাঁড়াবে? অবশ্যই দাঁড়াবো। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, আপনার কাছে কি এখনও মনে হচ্ছে আমি বসে আছি? না। তাহলে তো মনে হয় আপনি ঠিক হয়ে গেছেন। খালু সাহেব, আমি যাই। যাই যাই করছো কেন? বসো। জি আচ্ছা। চা দিতে বলুন, চা খাই। চায়ের সঙ্গে নাস্তা। সকালে কিছু খাইনি। খালু সাহেব বেল টিপে বেয়ারাকে চা নাস্তার কথা বললেন। আমি চা খাচ্ছি। খালু সাহেব আমার দিকে তাকিয়ে আছেন, তবে এখন তার দৃষ্টি স্বাভাবিক। মস্তিষ্ক মনে হয় অতি উত্তেজিত অবস্থা থেকে নর্মাল অবস্থায় দ্রুত ফিরে আসছে। হিমু? জি খালু সাহেব। প্রশ্ন করলে সত্যি জবাব দেবে? অবশ্যই, আমি নিতান্ত প্রয়োজন না হলে মিথ্যা বলি না। খালু সাহেব সিগারেট ঠোঁটে নিয়ে দিয়াশলায় জ্বালিয়ে ধরালেন। প্রথমবারে পারলেন না, কয়েকটা কাঠি নষ্ট হলো। সিগারেটে লম্বা লম্বা টান দিয়ে নাকে মুখে ধোঁয়া বের করতে করতে বললেন, তুমি আমার কাছে চা খেতে চেয়েছিলে, আমি না করে দিলাম। অফিস থেকে বের করে দিতে চেয়েছিলাম। তখন তুমি ঠিক করলে যে করেই হোক তুমি অফিসে থাকবে, চা নাস্তা খাবে, তারপর মাসের টাকাটা নিয়ে বিদায় হবে। তোমার উদ্দেশ্য হাসিলের জন্যে তুমি একটা কৌশল বের করলে, আমাকে বিভ্রান্ত করলে। আমি কি ঠিক বলছি? জি খালু সাহেব। দাঁড়িয়ে থাকা বসে থাকার খেলা খেললে, দাঁড়িয়ে থেকেও বললে বসে আছি।
ঠিক বলেছি? জি খালু সাহেব। তুমি যে অতি বিপজ্জনক একটি প্রাণী তা কি তুমি জানো? না খালু সাহেব, এটা জানি না। তুমি অতি বিপজ্জনক। খালু সাহেব মানিব্যাগ খুলে টাকা বের করতে করতে বললেন, তোমার মাসিক অ্যালাউন্স আমি দিয়ে দিচ্ছি, এখন চলে যাও। জি আচ্ছা। প্রতি মাসের 2 তারিখে এসে টাকা নিয়ে যেও, আমি তোমার অ্যালাউন্স বন্ধ করব না। থ্যাংক ইউ। তবে তুমি আমার কাছে আসবে না, আমার সেক্রেটারির কাছ থেকে টাকা নিয়ে যাবে। জি আচ্ছা। খালু সাহেব সিগারেটে শেষ লম্বা টান দিয়ে সিগারেট অ্যাশট্রেতে রাখতে রাখতে বললেন, এখন তোমাকে অতি ভদ্রভাবে বলছি, চলে যাও। নো হার্ড ফিলিংস। আমি খালু সাহেবের অফিস থেকে সরাসরি চলে এলাম রমনা পার্কে। দুপুরে ঘুমানোর জন্যে রমনা পার্ক অতি উত্তম জায়গা। এই সময়ে পার্ক থাকে ফাঁকা, যে কোনো একটা খালি বেঞ্চের দখল অতি সহজেই নেওয়া যায়। মাথার ওপর ঘন পাতার গাছ দেখে বেঞ্চ খুঁজে নিয়ে লম্বা হয়ে শুয়ে পড়া। মাথা মালিশের ছেলেপুলে দুপুরবেলায় বেশি ঘুরঘুর করে, তাদের কোনো একজনকে ডেকে নিলে আরামের 16 কলা পূর্ণ হবে। এরা ঘণ্টা হিসেবে মাথায় হাত বুলিয়ে দেয়, 5 টাকা করে ঘণ্টা। এখন আমার মাথার ওপর 2টা বড় সাইজের ছাতিম গাছ। ছাতিম গাছের পাতার ছায়া পড়েছে বেঞ্চে। আমি পা লম্বা করে শুয়ে আছি। আমার মাথায় ঝাঁঝালো সরিষার তেল মালিশ করে দিচ্ছে জিতু মিয়া। তার দায়িত্ব শুধু তেল মালিশ করা না, আমি যেন নির্বিঘ্নে 2 ঘন্টা ঘুমোতে পারি সেই ব্যবস্থা করা। জিতু মিয়া বলেছে, ভাইজান লিচ্চিন্ত থাকেন। আমি লিচ্চিন্ত আছি। জিতু মিয়া মাথা মালিশের ব্যাপারে এক্সপার্ট বলেই মনে হচ্ছে। নানানভাবে দলাইমলাই করছে। আমার চোখ ভারী হয়ে আসছে। ঘুমিয়ে পড়লে মাথা মালিশের আরাম থেকে বঞ্চিত হব বলে প্রাণপণে জেগে থাকার চেষ্টা করছি। জিতুর সঙ্গে টুকটাক কথাও বলছি। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? না। কিছু রোজগার হয় নাই? না। আমি প্রথম কাস্টমার? সকালে একজন পাইছিলাম, এ খারাপ কাজ করতে চায়। তোর কি চুরির অভ্যাস আছে? অল্প বিস্তর আছে। চুরিটা করিস কখন? কাস্টমার ঘুমিয়ে পড়লে? জিতু মিয়া ফিক করে হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি হাই তুলতে তুলতে বললাম, আমার পকেটে মোবাইল টেলিফোন আছে, টাকা আছে। চুরি যদি করিস মোবাইলটা নিস না, অন্যের জিনিস। আপনি নিশ্চিন্তে ঘুমান, আপনার জিনিস নিব না। নিবি না কেন? আপনারে চিনি, আপনি হইলদা সাধু। আমার নাম জানিস? আপনি হিমু ভাইজান। আপনি কতবার পার্কে এসে ঘুম গেছেন? একবার আপনার পকেট থেকে 700 টাকা চুরি গেছিল। তুই নিয়েছিলি? আমার ভাই নিছিল। সে কই? তার খোঁজ নাই। তোরা কি 2 ভাই? একটা বোনও আছে। নাম কি বোনের? কালিমা। কালিমা কীরকম নাম? গায়ের রং কালো? কালো না, ময়লা। বোন থাকে কই? তারও খোঁজ নাই। এখানে দুপুরে খাওয়া দাওয়া কী পাওয়া যায়? সবই পাওয়া যায়। ভাত মাছের হোটেল আছে, কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও আছে। তোর কোনটা পছন্দ, ভাত মাছ না মোরগ পোলাও? কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও। আমি ঘুমিয়ে পড়লে পকেট থেকে টাকা নিয়ে মোরগ পোলাও খেয়ে আসবি। আপনি ঘুম থেকে উঠেন, তারপরে খামুনে। সেটাও খারাপ হয় না। আমিও দুপুরে কিছু খাইনি, একসঙ্গে খাবো। এরা মোরগ পোলাও রাঁধে কেমন? জব্বর রাঁধে, 1 মাইল দূর থেকে বাস আসে। এই জিনিস খেয়ে দেখা দরকার। ঘুম থেকে উঠে নেই, ডাবল মোরগ পোলাও খাবো। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ঘুম ভাঙল মোবাইলের শব্দে। গানের মতো সুরে পকেটে মোবাইল বাজছে। কানে ধরতেই জগলু ভাইয়ের কঠিন গলা শোনা গেল, মোবাইল ধরো না কেন? রিংয়ের পর রিং হচ্ছে, ধরছো না? আমি মধুর গলায় বললাম, কেমন আছেন জগলু ভাই? মোবাইল ধরতে এতক্ষণ লাগলো কেন? ঘুমাচ্ছিলাম জগলু ভাই। আমার জিনিস কোথায়? সেফ জায়গায় আছে। তুমি কোথায়? পার্কে। কোথায়? পার্কে, রমনা পার্কে। পার্কে কি করো? ঘুমাচ্ছি। পার্কে ঘুমাচ্ছ? ঘুমাবার জন্য অতি উত্তম জায়গা জগলু ভাই, সব ধরনের মানুষের ঘুমানোর ব্যবস্থা আছে। ঠিক কোন জায়গায় আছো বলো, আমি 10 মিনিটের মধ্যে উপস্থিত হব, জিনিস নিয়ে যাব।
আপনি এতদিন ছিলেন কোথায়? আমি এতদিন কোথায় ছিলাম সেটা দিয়ে তোমার দরকার নেই। দুপুরে কি খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া না করলে আমার সঙ্গে খেতে পারেন। এখানে অসাধারণ মোরগ পোলাও পাওয়া যায়, যার সুঘ্রাণ 1 মাইল দূর থেকে পাওয়া যায়। তুমি কোথায় আছো? আমি কোন গেট দিয়ে ঢুকবো সেটা বলো। আপনি একা আসবেন, না সঙ্গে লোকজন থাকবে? কোনো বাড়তি কথা না, যেটা জানতে চাচ্ছি সেটা বলো। আঙুল কাটা জগলু ভাই আমার পাশে বেঞ্চিতে বসে আছেন। তার চুল সুন্দর করে আঁচড়ানো, চোখে সানগ্লাস, ইস্ত্রি করা হালকা সবুজ রঙের শার্ট ইন করে পরেছেন। প্যান্টের রং ধবধবে সাদা, পায়ের কালো জুতা চকচক করছে। মনে হচ্ছে এখানে আসার আগে বুট পালিশওয়ালাকে দিয়ে জুতা পালিশ করিয়েছেন। গায়ে সেন্ট মেখেছেন, তবে সেন্টের গন্ধ ভালো না, নাকে লাগছে। জগলু ভাইয়ের বসে থাকার মধ্যে হতভম্ব ভাব আছে। মনে হচ্ছে তিনি জমে পাথর হয়ে গেছেন। সুটকেস মনসুর সাহেবের বাসায় রেখে এসেছি শোনার পর থেকে তার এই অবস্থা। জিতু মিয়াকে 3 ডাবল মোরগ পোলাও আনতে পাঠিয়েছি। সে বলেছে আনতে দেরি হবে, ফ্রেশ রান্না করিয়ে আনবে। আমি এবং জগলু ভাইয়ের আশেপাশে কেউ নেই। তারপরেও জগলু ভাই যে চারদিকে তীক্ষ্ণ নজর রাখছেন তা বোঝা যাচ্ছে। তিনি একা আসেননি, তার সঙ্গে আরও 2 জন আছে। এই 2জনের কাউকেই আগে দেখিনি। এরা দূর থেকে জগলু ভাইয়ের দিকে লক্ষ্য রাখছে। তুমি সুটকেস মনসুর সাহেবের বাসায় রেখে এসেছ? জি। আপনার কোনো খোঁজ পাচ্ছি না। এই জিনিস নিয়ে কোথায় কোথায় ঘুরব? তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার জিনিস এনে দেবে। যদি না পারো তোমার কিন্তু সময় শেষ। আমি হাই তুলতে তুলতে বললাম, এনে দেবো, কোনো অসুবিধা নেই। বসে আছো কেন? উঠে দাঁড়াও। জিনিস নিয়ে কি আমি পার্কে আসব? আপনারা এখানে অপেক্ষা করবেন? জগলু ভাই জবাব দিলেন না, সিগারেট ধরালেন। আমি বললাম, ভালো মতো চিন্তাভাবনা করে বলুন। তুমি এইখানে নিয়ে আসবে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপরে যাই। আপনার জন্য মোরগ পোলাও আনতে পাঠিয়েছি। তুমি এক্ষুনি যাবে, এই মুহূর্তে। আমি উদাস গলায় বললাম, জগলু ভাই, আমি না খেয়ে যাব না। তোর বাপ যাবে। আমি সহজ গলায় বললাম, আমার বাপও যাবে না, তার পক্ষে যাওয়া সম্ভব না, আর আমি নিজেও যাব না। আসুন খাওয়া দাওয়া করি, তারপর ব্যবস্থা করছি। খাওয়া দাওয়া করলে আপনার নিজের মেজাজেও ঠান্ডা হবে। ঠান্ডা মাথায় আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। তোকে এখনই গুলি করে মেরে ফেলবো হারামজাদা। এখন মেরে ফেললে সুটকেসকে এনে দেবে? শুয়োরের বাচ্চা, চুপ! আমি জগলু ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, তুই চুপ! জগলু ভাই হতভম্ব হয়ে আমার দিকে তাকালেন। তিনি মনে হয় তার সমস্ত জীবনে এত বিস্মিত হননি। আমি ঠিক আগের মতো ভঙ্গিতে বললাম, মোরগ পোলাও আসছে, সোনামুখ করে মোরগ পোলাও খাবি, বুঝেছিস? তেরিবেরি করলে থাপ্পড় খাবি। জিতু মিয়া খাবার নিয়ে আসছে, তার মুখ হাসি হাসি। আমি জগলু ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, খাওয়ার পর পান খাওয়ার অভ্যাস আছে? তোর জন্য পান আনিয়ে রাখবো? এরকম করে তাকাচ্ছিস কেন? তোকে এর আগে কেউ তুই করে বলে নাই? জগলু ভাই মোরগ পোলাও খাচ্ছেন, আগ্রহ করেই খাচ্ছেন। তার চেহারা থেকে হতভম্ব ভাবটা অনেকখানি কেটেছে। আমি বললাম, মোরগ পোলাওটা ভালো না জগলু ভাই? তিনি বললেন, হুম। আমি বললাম, আপনার ছেলেরও তো মোরগ পোলাও পছন্দ। জগলু ভাই বলল, তুমি জানলে কিভাবে? আমার সঙ্গে কথা হয়, সে জন্মদিনে মোরগ পোলাও খাবে বলে বলেছে। আমরা এই বাবুর্চিকেই অর্ডার দিয়ে রাখি। জগলু ভাই বললেন, ওর সঙ্গে তোমার আর কি কথা হয়েছে? জন্মদিনে সে কি উপহার চায় সেটা আপনাকে বলতে বলেছে। কি উপহার চায়? একটা ছেলে ভূতের বাচ্চা চায়, খেলনা না, আসল জিনিস। ছেলে ভূতের বাচ্চা আমি পাবো কোথায়? এটা তার মাথায় আসলো কেন? তোমার সঙ্গে কি তার প্রায় কথা হয়? মাঝে মাঝে হয়। আপনার সঙ্গে কথা হয় না? না। টেলিফোন করেন না কেন? টেলিফোন করলেই তাকে দেখতে যেতে বলবে, সেটা কখনো পারবো না। পারবেন না কেন? পুলিশের ইনফরমার সবসময় নজর রাখছে, ফোন করলেই ধরা পড়ব। মতিকে পাঠিয়েছিলাম, পুলিশ তাকেও ধরে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে জানি না, মনে হয় মেরেই ফেলেছে। খাওয়া শেষ করে জগলু ভাই পান খেলেন, সিগারেট ধরালেন। তার চেহারায় কিছুক্ষণের জন্য হলেও একটা সুখী সুখী ভাব চলে এলো। আমি বললাম, জগলু ভাই, একটা কাজ করুন, লম্বা হয়ে বেঞ্চিতে শুয়ে পড়ুন। কেন? জিতু মিয়া আপনার মাথা মালিশ করে দেবে। মাথা মালিশের ডিগ্রি দেবার ব্যবস্থা থাকলে
এই বিষয়ে সে পিএইচডি পেয়ে যেত। যেহেতু আপনার মাথা মালিশ করবে, আপনি 5-10 মিনিটের তোফা ঘুম দেবেন। দুপুরের ঘুমটাকে কি বলে জগলু ভাই? সিয়াস্তা। আপনি সিয়াস্তায় চলে যাবেন। আমি আপনার কানের কাছে রবার্ট ফ্রস্টের কবিতা আবৃত্তি করব। তুমি রবার্ট ফ্রস্ট জানো? কয়েকটা জানি। আপনি শুনলে অবাক হবেন, আমার বাবা আপনার মতোই ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। আপনাকে কি 2-1 লাইন রবার্ট ফ্রস্ট শোনাবো? না, তুমি জিতু মিয়াকে সামনে থেকে যেতে বলো। সে তো আপনার সামনেই বসে আছে। জগলু ভাই জিতু মিয়ার দিকে তাকিয়ে কঠিন ধমক দিলেন, যা ভাগ, লাথি দিয়ে কোমর ভেঙে ফেলবো। জিতু মিয়া মুখ শুকনা করে উঠে চলে গেল। আমি বললাম, জগলু ভাই, জনগণের সঙ্গে আপনার ব্যবহার তো খুবই ভালো। তিনি আর চোখে আমার দিকে তাকিয়ে আরেকটা সিগারেট ধরালেন। আমি বললাম, জগলু ভাই, টপ টেরার হতে হলে কি কি গুণাবলী লাগে একটু বলবেন? কেন? কৌতূহল, এর বেশি কিছু না। আমি নিজে চিন্তা করে কয়েকটা পয়েন্ট বের করেছি। আপনার সঙ্গে মিলে কি না বুঝতে পারছি না। বলবো? বলো শুনি। প্রথমেই লাগে খারাপ বাবা মা। একটা ভালো বাবা এবং একটা খারাপ মা কখনো সন্ত্রাসী ছেলের জন্ম দিতে পারেন না। জগলু ভাই হাতের সিগারেট ফেলে দিয়ে বললেন, তুমি তোমার স্বভাব মতো আমার সঙ্গে ফাজলামি করছো। এটা আর করবে না। জি আচ্ছা, করব না। আমার বাবা মা আদর্শ মানুষ ছিলেন। বাবা ছিলেন নান্দিনা হাই স্কুলের অঙ্কের শিক্ষক। বাবার যে কোনো একজন ছাত্রকে ডেকে তুমি যদি বলো, অঙ্ক বদরুলকে চেনো, সেই ছাত্র চোখের পানি ফেলে দেবে। উনার নাম অঙ্ক বদরুল? হুম। বাবা কীরকম মানুষ ছিল শুনতে চাও? চাই। বাবাকে যদি কেউ জিজ্ঞেস করতো, আপনার ছেলে মেয়ে কী, বাবা বলতো, আমার 2 মেয়ে, পুত্র সংখ্যা কয়েক হাজার। বাবা তার সব ছাত্রকে পুত্র মনে করত। 15-20 বছরের পুরাতন ছাত্রদের নামও বাবার মনে থাকতো। একটা ঘটনা বলি শোনো। বাবার সঙ্গে নিউ মার্কেট কাঁচা বাজারে গিয়েছি। এক লোক বিশাল সাইজের একটা কাতল মাছ কিনছে, সম্ভবত বাজারে সবচেয়ে বড় কাতল। তার চারদিকে ভিড় জমে গেছে। বাবা ভিড় ঠেলে লোকটার কাছে গিয়ে বললেন, তুই মাসুদ না? তোকে একবার চর মেরেছিলাম মনে আছে? এক থাপ্পড় খেয়ে তোর জ্বর এসে গেল। ওই লোক সঙ্গে সঙ্গে বাবার পায়ে পড়ে গেল। তাকে টেনে তোলা যায় না এমন অবস্থা। আমি বললাম, তারপর ওই লোক কী করলো? কাতল মাছটা আপনাদের বাড়িতে দিয়ে গেল? তুমি জানো কিভাবে? অনুমান করছি। এখানে অনুমানের কোনো ব্যাপারই নাই। অবশ্যই এই ঘটনা তুমি জানো। কিভাবে জানো বলো, এই মুহূর্তে বলো। জগলু ভাই, আপনি খামাখা উত্তেজিত হচ্ছেন। আমি অনুমানে বলছি। অনুমানটা করলে কিভাবে? আপনার বাবার একজন ছাত্র আপনার বাবাকে দেখে তার পা ছুঁয়ে সালাম করেছে। এটা তো কোনো বড় ঘটনা না। একজন প্রিয় শিক্ষকের দেখা পেলে সব ছাত্ররাই এরকম করবে। এই ছাত্র বিশাল কাতল মাছটা আপনাদের বাড়িতে পৌঁছে দিয়েছে, এটাই ঘটনা। এই কারণেই আপনি ঘটনাটা মনে রেখেছেন। তোমার যুক্তি ঠিক আছে। আমি বললাম, আপনার বাবা কি আপনার উত্থান দেখে যেতে পেরেছেন? জগলু ভাই জবাব দিলেন না। আমি বললাম, জগলু ভাই, আপনি আপনার বাবার গল্প খুব আনন্দ নিয়ে করেছেন। গল্পের একটা পর্যায়ে দেখলাম আপনার চোখ চিকচিক করছে। বাবার গল্প করে যে আনন্দ আপনি পেয়েছেন, সেই আনন্দ কিন্তু আপনার ছেলে বাবু পাবে না। আপনাকে নিয়ে কোনো গল্প করতে গিয়ে তার চোখ চকচক করবে না। উপদেশ দিচ্ছ? জি না। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দিব হারামজাদা। দাঁত ফেলে দেবেন? অবশ্যই দাঁত ফেলে দেব। তুই লেকচার কপচাচ্ছিস? তুই আমাকে মরালিটি শিখাস? একটা সোসাইটিতে সব ধরনের মানুষ থাকবে। সাধু সন্ত্রাসী যেমন থাকবে, চোর ডাকাতও থাকবে। সন্ত্রাসী থাকবে, চাঁদাবাজ থাকবে। তুই জঙ্গলে কখনো ঢুকেছিস? জঙ্গলে ফলের গাছ যেমন আছে, কাটা গাছও আছে। ফুলের বাগানে কিন্তু শুধু ফুল গাছই আছে। ওই ফুলের বাগান মানুষের তৈরি, প্রকৃতির তৈরি না। প্রকৃতি সব দিয়েছে যাতে আমরা মানুষরা বিচার বিবেচনা করে ভালো মন্দ আলাদা করতে পারি। চুপ! জগলু ভাই উঠে দাঁড়ালেন। আমিও উঠে দাঁড়ালাম। জগলু ভাই থমথমে গলায় বললেন, তুই যাচ্ছিস কোথায়? আপনাকে স্যুটকেসটা দিতে হবে না? চলুন, আমার সঙ্গে স্যুটকেস রিলিজ করে আপনার হাতে হাতে দিয়ে দিই। চল। মাঝখানে শুধু 2 মিনিট সময় নেব। একটা রাস্তায় 2 মিনিটের জন্য যাব। আপনার কি অসুবিধা আছে জগলু ভাই?
জগলু ভাই জবাব দিলেন না, আরেকটা সিগারেট ধরালেন। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস, আঙুল কাটা জগলু, আজকের দ্বিতীয় পর্ব। উপন্যাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।